পত্রপত্রিকার বিশ্লেষণ ধর্মীয় অনুষ্ঠান কথাবার্তা। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানিয়ে শুরু করছি ৪ এপ্রিল শুক্রবারের কথাবার্তার আসর। আজকের আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের জাতীয় দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি খবর তুলে ধরব, তারপর পর্যালোচনায় যাব। প্রথম আলোর অনলাইন সংস্করণের খবর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতা রুস্তম আলীকে গুলি করে হত্যা। আমার দেশ অনলাইন, বিতর্কিত দশম সংসদে প্রথম বিল, দ্রুত বিচার আইনের মেয়াদ ৫ বছর বাড়ল। এ সম্পর্কে প্রথম আলো লিখেছে, নির্বাচন থেকে দূরে রাখতে দ্রুত বিচার আইনের মেয়াদ বৃদ্ধি, বিএনপির অভিযোগ। আমার দেশের অন্য একটি খবরের শিরোনাম, বাংলাদেশের উপর দিয়ে বিদ্যুৎ করিডোর পাচ্ছে ভারত। যুগান্তর এ সম্পর্কে লিখেছে, স্বার্থ জলাঞ্জলি দিয়ে ভারতকে করিডোর দিয়েছে সরকার। বাংলাদেশ এখন বিশ্ব সম্প্রদায়ের কাছে উন্নয়নের রোল মডেল, শিল্পমন্ত্রী নয়া দিগন্তের শিরোনাম। বাংলাদেশ প্রতিদিনের মন্তব্য প্রতিবেদন, পথহারা বিএনপি, সরকারের তলিয়ে যাচ্ছে আওয়ামী লীগ। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে অনিয়ম, দুর্নীতি ও জঙ্গিবাদের বিরুদ্ধে হার্ডলাইনে সরকার, এটি ইনকিলাবের শিরোনাম। নতুন বার্তা অনলাইন লিখেছে, ভারপ্রাপ্ত নির্বাচন কমিশনার আব্দুল মোবারকের বক্তব্যের তীব্র সমালোচনা করে তাকে সংযত হতে বললেন সুরঞ্জিত সেনগুপ্ত। কলকাতার আনন্দবাজার ভোট সম্পর্কিত খবরে লিখেছে, প্রচারে চাই সমান অধিকার, কমিশনের সিপিএম। এ সম্পর্কে আজকালের শিরোনাম, যে বোতামি টেপা হোক, ভোট বিজেপির ঘরে। দিল্লিতে প্রচারের পথে আক্রান্ত কেজরিওয়াল, এটি এই সময় অনলাইনের শিরোনাম। আজকাল লিখেছে, দিল্লিতে কি এবার তবে বিজেপি? গণশক্তির খবর, তীব্র ক্ষোভ জানালো বামফ্রন্ট, রাজ্য জুড়ে বাধা প্রশাসন, তৃণমূল নির্বিচারে পক্ষপাতিত্ব কমিশনের। তো শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শিরোনাম শুনলেন, এবারে পর্যালোচনায় যাব। আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন ইংরেজি দৈনিক নিউ এজের সম্পাদক এবং বিশিষ্ট রাজনৈতিক ভাষ্যকার নুরুল কবির। জনাব নুরুল কবির, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনগণকে সম্পৃক্ত করে সরকারের বিরুদ্ধে দুর্বার গণ আন্দোলন গড়ে তোলা হবে বলে হুমকি দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ। একই সঙ্গে তিনি বলেছেন, জনদুর্ভোগের সৃষ্টি হয় এমন কোন কর্মসূচি দেয়া হবে না। খবরটি ইত্তেফাক ও সমকালে প্রকাশিত হয়েছে। তো এমন কি দুর্বার গণ আন্দোলন বিএনপি দিতে পারে যাতে জনদুর্ভোগ হবে না? এ ব্যাপারে কোনো কিছু আঁচ করা যায় কি? এই মুহূর্তে বাংলাদেশে ক্ষমতাসীন যে গোষ্ঠী আছে, আওয়ামী লীগ এবং তার সহযোগীরা, তারা নানানভাবে নির্বাচনের প্রহসন থেকে শুরু করে মানুষের উপর যে অবিচার, অত্যাচার, শোষণ, নির্যাতন জারি রেখেছে, তার বিরুদ্ধে সত্যিকার অর্থেই একটা জনসম্পৃক্ত গণতান্ত্রিক আন্দোলন হওয়া প্রয়োজন। কিন্তু প্রশ্ন হচ্ছে, জাতীয়তাবাদী দল যে গণসম্পৃক্তিমূলক আন্দোলনের কথা বলছে, এটা এখনো পর্যন্ত তাদের মুখের কথা হিসেবে রয়েছে। কারণ জনগণকে সম্পৃক্ত করে যদি সরকারের উপর চাপ প্রয়োগ করতে চায় এবং চাপ জারি রাখতে চায়, তাহলে জনগণের দাবি দফা, জনগণের বিপদ আপদ, সেগুলোকে সামনে নিয়ে আসা খুব জরুরি। কিন্তু আপনি যদি লক্ষ্য করুন যে গত ৫-৬ বছর ধরে বিএনপি যে সমস্ত ইস্যুতে মূলত আন্দোলনগুলো করেছে, সেটা হচ্ছে কখনো বিএনপি চেয়ারপারসনকে বাড়ি থেকে উচ্ছেদ করার জন্য, কখনো তার সন্তান সন্ততিদেরকে উপর সরকারি নিপীড়নের কারণে দেশ ত্যাগ করতে বাধ্য করা, তার বিরুদ্ধে, কখনো কখনো তার পার্টি অফিসকে সরকার ঘেরাও করেছে কিংবা পার্টি অফিসের উপর অত্যাচার করছে সে কারণে, এবং সর্বশেষ হচ্ছে একটা কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন করবার জন্য তারা আন্দোলন করেছে। কথা সত্য যে বাংলাদেশের মানুষ এই মুহূর্তে গত যে নির্বাচনগুলো হয়ে গেল সম্প্রতি, তার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে বাংলাদেশের মানুষ এই মুহূর্তে এই সরকারকে চায় না। কিন্তু শুধুমাত্র বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দেবার জন্য যে কোনো আন্দোলনে বাংলাদেশের মানুষ সম্পৃক্ত হবে, এটা আশা করা বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা এবং তার যে নিজের ভাবনা, এগুলোকে ঠিক মতো বুঝতে না পারার কারণে বিএনপির নেতারা, আমি মনে করি যে তারা একটা আন্দোলন চান যে আন্দোলন গণসম্পৃক্ত হবে। সম্পৃক্তিমূলক আন্দোলন করতে হলে জনগণের বাঁচার দাবি, দ্রব্যমূল্য, গ্যাস, বিদ্যুতের দাম বৃদ্ধি, এগুলো সহ তার জীবনের নিরাপত্তা, তার অর্থনৈতিক অবস্থা, এই বিষয়গুলোকে সামনে আনা দরকার। সবচেয়ে বড় কথা, বিএনপি সর্বশেষ আমরা ডিসেম্বর মাসে লক্ষ্য করেছি, তারা জনগণকে বা তাদের কর্মী বাহিনীকে তাদের
সংগ্রাম করবার আহ্বান জানিয়ে ঢাকায় সমবেত হওয়ার কথা বলে বিএনপির নেতারাই রাস্তায় ছিলেন না। ফলে তারা যদি মনে করেন যে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে এই মুহূর্তে সহ্য করতে পারছে না বলে কেবলমাত্র সে কারণেই বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দিবে, বিএনপির আন্দোলন সংগ্রামের কথা বলে তারা ঘরের মধ্যে বসে থাকবে, এটা কিন্তু বাংলাদেশ মানুষ করবে না এবং তাদের বোঝা উচিত। সঙ্গে তাদের আরো বোঝা উচিত যারা হচ্ছে নিজেদের জীবনের উপর, ক্যারিয়ারের উপর কিংবা সহায় সম্পত্তির উপর ঝুঁকি না নিয়ে অপোজিশনে থেকে আন্দোলন করতে চান, সেটা সেই পলায়ন বৃত্তিকে জারি রেখে শেষ পর্যন্ত যে নিজেদেরকেও রক্ষা করা যায় না সেটাও কিন্তু প্রমাণিত হয়েছে। কারণ যখনই জনসম্পৃক্তিমূলক কোন আন্দোলন করতে পারবে না সরকার, তখনই তাদের উপর মামলা, হামলা, গ্রেফতার এগুলো জারি রাখবে এবং তারা এটা শিকার হচ্ছেন। ফলে সত্যিকার অর্থে যদি সমাজ এবং রাষ্ট্রের গণতান্ত্রিক বিকাশের জন্য অপোজিশন হিসেবে একটা সংগ্রাম করতে চায়, তাহলে বিএনপিকে মানুষের দাবি দেওয়া ইস্যু, তাদের আশা আকাঙ্ক্ষার কথা সামনে রেখে এবং একটা সুন্দর নির্বাচনের জন্য আন্দোলন করবার জন্য প্রথমে বিএনপি নেতৃত্বকে, তারপর তাদের কর্মীকে রাস্তায় নামানোর পরেই কেবলমাত্র জনগণের সম্পৃক্তির কথা তারা ভাবতে পারেন। দৈনিক প্রথম আলোর আজকের লিড নিউজের শিরোনাম, বিজেপি ক্ষমতায় গেলে উষ্ণতায় কি ভাটা পড়বে। খবরটিতে বলা হয়েছে, ভারতের আসন্ন নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসলে বাংলাদেশের সঙ্গে ভারতের বর্তমান উষ্ণ সম্পর্ক বজায় থাকবে কিনা তা নিয়ে বাংলাদেশের আগ্রহ তৈরি হয়েছে। তো প্রশ্ন উঠতে পারে, ভারত বাংলাদেশ সম্পর্ক কি দিল্লির ক্ষমতার পালাবদলের উপর নির্ভর করে, নাকি ব্যাপারে স্বতন্ত্র কোনো পররাষ্ট্রনীতি রয়েছে ভারতের? এখানে দুটো জিনিস আলাপ করবার আছে। এক নম্বর হচ্ছে বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্কের উষ্ণতার কথা বলা হচ্ছে পত্রপত্রিকায়, এই দৃষ্টিভঙ্গিটার সঙ্গে আমি ব্যক্তিগতভাবে একমত নই। বাংলাদেশ রাষ্ট্রের সঙ্গে, বাংলাদেশের জনগণের সঙ্গে ভারত রাষ্ট্রের সঙ্গে কোনো উষ্ণতা পরিপূর্ণ সম্পর্ক এখানে নেই বলে আমি পরিষ্কারভাবে বিশ্বাস করি। যেটা উষ্ণতাপূর্ণ সম্পর্ক রয়েছে সেটা হচ্ছে ভারতের ক্ষমতাসীন কংগ্রেস পার্টির সঙ্গে বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে একটা সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কের মধ্য দিয়ে ভারত গত 5-6 বছর ধরে ভীষণভাবে উপকৃত হয়েছে। বাংলাদেশের কাছ থেকে ভারতের যা যা পাবার দরকার প্রায় অধিকাংশগুলোই তারা ইতিমধ্যেই পেয়ে গেছে এবং বাংলাদেশের যা পাবার কথা, সে পানির ন্যায্য হিস্সা বলুন কিংবা বাণিজ্যের ভারসাম্যের কথা বলুন কিংবা আমাদের বর্ডার অঞ্চলে আমাদের জনগণকে, আমাদের নাগরিকদেরকে হত্যা করার বন্ধ করা বলুন, এই সমস্ত বিষয়গুলো, এমনকি ল্যান্ড বাউন্ডারি নিয়ে যে বিতর্ক আছে সেগুলোকে চূড়ান্ত করানোর কথা বলুন, আমাদের সমস্যার একটা সমস্যা সমাধান হয় নাই। ফলে বাংলাদেশের মানুষ অত্যন্ত ন্যায্য কারণে ভারতের কংগ্রেস সরকারের যে নীতি বাংলাদেশের প্রতি তার উপর বিরক্ত হয়ে রয়েছে এবং এই কংগ্রেস সরকারকে আওয়ামী লীগ সরকার বাংলাদেশের তারা এক ধরনের তুষ্ট করবার, যে তুষ্ট রেখে ক্ষমতায় থাকবার যে পলিসি গ্রহণ করেছে, সেই ব্যাপারে বাংলাদেশের মানুষ অত্যন্ত ক্ষোভ এবং হতাশা বিভিন্ন সময় ব্যক্ত করে বলে আমরা জানি। এখন ভারতের নির্বাচনে যদি ক্ষমতার পালাবদল হয় সেটা তখন কি হবে ঠিক এই মুহূর্তেই বলা মুশকিল। তবে একটা ঘটনা আগে থেকে যেটা বলা খুবই পরিষ্কারভাবে অতীতের উদাহরণ দেখে বলা যায় যে বাংলাদেশের সঙ্গে ভারতের যে সমস্ত দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে সমস্যা ছিল, সেই সমস্যাগুলো ইতিহাসের নানান সময়ে যখন কিছুটা সমাধান হয়েছে, যেমন ধরুন প্রথম গঙ্গার পানি চুক্তি, দ্বিতীয়ত ধরুন চিটাগং হিল ট্যাক্সকে শান্তি বাহিনী মুক্ত করা, কিংবা ধরুন দ্বিতীয় ফারাক্কা চুক্তি, এই সমস্ত জিনিসগুলো কিন্তু অকংগ্রেসি সরকারের সঙ্গে বাংলাদেশ সম্পন্ন করতে পেরেছে। কখনো মোরারজি দেশাই ক্ষমতায় থাকার কারণে, কখনো দেবগৌড়া ক্ষমতায় থাকার কারণে, কিংবা কখনো বা গুজরাল ক্ষমতায় থাকার কারণে এই সমস্যাগুলো সমাধান হয়েছে। এটা হচ্ছে বাস্তবের প্রতিষ্ঠিত সত্য। ফলে কংগ্রেসের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক যতই মধুর হোক না কেন, বাংলাদেশে তার ন্যায্য দাবি আদায় করবার ক্ষেত্রে কংগ্রেসি সরকারের কাছ থেকে কিছুই পায়নি। সেই দিক থেকে অতীতটা যদি কোনো প্রতিফলন হয় তাহলে নন কংগ্রেসি সরকার থাকা বাংলাদেশের স্বার্থের সঙ্গে ভালো যায়। এখন বিজেপি যে একটা অত্যন্ত সাম্প্রদায়িক রাজনৈতিক দল, সে এবং যার নেতা মূলত মোদি, যে গুজরাটে যে
হত্যাকাণ্ড ঘটিয়েছে কেবলমাত্র তাদের অহিন্দু নাগরিকদের উপর, সেইটা থেকে কিন্তু বাংলাদেশের যে অধিকাংশ মানুষ যে একটা গণতান্ত্রিক একটা ধর্মনিরপেক্ষ সমাজ এবং রাষ্ট্রের কথা চিন্তা করে, তাদের আবার পাশাপাশি উদ্বিগ্ন থাকারও কারণ আছে যে ওইখানে যদি এরকম একটা সরকার প্রতিষ্ঠিত হয় তাহলে তার রিপারকাশন বাংলাদেশে আরো ক্ষতিকর হবে কিনা। ফলে এগুলো এখনই বলা সম্ভব নয়, সে তার জন্য আমাদেরকে আরো অপেক্ষা করতে হবে। জনাব কবির, ছাত্রলীগের সদস্যরা শাহবাগের গণজাগরণ মঞ্চের কর্মীদের উপর হামলা চালিয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে নিউজ সহ প্রায় সব পত্রিকায়। এ ঘটনায় অন্তত 7 জন আহত হয়েছে। তো জনাব কবির, আপনি জানেন যে একজন যুদ্ধ অপরাধীর সর্বোচ্চ শাস্তির দাবিতে 1 বছর আগে যে গণজাগরণ মঞ্চ তৈরি হয় তার সঙ্গে সরকারি দলের উষ্ণ সম্পর্ক রয়েছে। তো সেই মঞ্চের সঙ্গে অন্তত ছাত্রলীগের সুসম্পর্ক বজায় রাখা উচিত ছিল। আপনার কি মনে হয়? দেখুন, গণজাগরণ মঞ্চ তৈরি হয়েছিল কিন্তু জামায়াতের প্রতি আওয়ামী লীগের আপোষমূলক একটা অবস্থান যখন সমাজে কানাঘুষা হচ্ছিল, পত্র পত্রিকায় এসেছিল, তখনই কিন্তু এই গণজাগরণ মঞ্চ তৈরি হয় মূলত কিছু প্রথম দিকে বামপন্থী ছাত্র সংগঠনগুলির উদ্যোগে। পরবর্তীকালে গণজাগরণ মঞ্চকে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মাধ্যমে এটাকে দখল করে নেয় এবং গণজাগরণ মঞ্চ তার নিজস্ব বৈশিষ্ট্য, স্বাতন্ত্র্য এবং ঐতিহ্য হারায়। যখন এই গণজাগরণ মঞ্চ পুরোপুরি আওয়ামী লীগের কবজায় চলে যায়, তখনই কিন্তু গণজাগরণ মঞ্চকে এক সময় যে লক্ষ লক্ষ মানুষ সহযোগিতা এবং সমর্থন করেছিল, তারা কিন্তু সরে এসেছিল, আপনাদের মনে থাকবার কথা। এই অভিজ্ঞতার মধ্য দিয়ে গণজাগরণ মঞ্চ কেউ বোধহয় তারা পূর্ণভাবে তাদের ব্যক্তি স্বাতন্ত্র্য, সাংগঠনিক স্বাতন্ত্র্য জারি রাখবার চেষ্টা করছেন। সেখানেই ছাত্রলীগের সঙ্গে বা সরকারের সঙ্গে বা সরকারের নিয়ন্ত্রণাধীন পুলিশ বাহিনীর সঙ্গে তাদের একটা মতদ্বৈততা এবং স্বার্থের সংঘাত তৈরি হয়েছে। এবং গত 5-6 বছর ধরে আমরা লক্ষ্য করছি বাংলাদেশে যে কোনো সংগঠনই পরিপূর্ণভাবে আওয়ামী লীগের দখলে নয় বা আওয়ামী লীগের নিয়ন্ত্রণে নয় এমন কোন সংগঠনকে শান্তিপূর্ণভাবে তাদের আপন কর্মসূচি পালন করতে বাধা দিয়েছে, নিপীড়ন করেছে আওয়ামী লীগের সরকার। ফলে গণজাগরণ মঞ্চের নেতৃত্বের যে অংশ এখন তারা স্বাধীনভাবে বিকশিত হতে চায়, এটা আওয়ামী লীগের পছন্দ নয় বলেই তাদের কর্মী বাহিনী এবং তাদের নিয়ন্ত্রণাধীন পুলিশ বাহিনী তাদের বিরুদ্ধে গেছে বলে আমার ধারণা। জনাব নুরুল কবির, কথাবার্তার আসরে পর্যালোচনায় আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।